সাদি মিথিকে রুমে এনে দরজা লক করে দিল। তারপর মিথির দুহাত চেপে ধরে বলল, বল কোথায় গেছিলি? মিথি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিথির চুপ থাকা যেন সাদির রাগ দ্বিগুণ করে দিচ্ছে। সাদি মিথিকে ঝাঁকিয়ে বলল, বল কোথায় ছিলি এত রাত অবধি? কোনো ভদ্রবাড়ির বউকে দেখেছিস রাত 10টা অবধি বাইরে থাকতে? মিথি এবারও চুপ। সাদি একবার মিথিকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজের রাগটা দমিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর মিথির কোমর জড়িয়ে ধরে বলল, কেন করছিস এমন? কি হয়েছে তোর? কোনো সমস্যা থাকলে বল, আমি সলভ করে দেব। মিথি এখনও চোখটা নামিয়ে মুখে কুলুপ দিয়ে আছে। সাদি, তুই তো আমায় কথা দিয়েছিলি যে কোনো কথা লুকোবি না, তাহলে কি লুকোচ্ছিস বল আমায়? মিথি এবার সাদিকে ধাক্কা দিল। সাদি কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজেকে সামলে অবাক দৃষ্টিতে মিথির দিকে তাকালো। মিথি চিল্লিয়ে বলল, লুকিয়েছ তো তুমি, কথা তুমি রাখোনি, তাহলে আমি কেন রাখবো? সাদি আবার মিথির কাছে এসে বলল, কি লুকিয়েছি আমি? মিথি, এখন ভালো সাজার কোনো দরকার নেই, সব জানি আমি। সাদি কপাল কুঁচকে মিথিকে ধরে বলল, কি জানিস তুই? কি করেছি আমি? মিথি সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদি তো বেশ অবাক। এর মধ্যে সাদির ফোন বেজে উঠল। সাদি ফোন চেক করে দেখল রিদানের কল। সাদি ফোন রিসিভ করতেই রিদান বলল, স্যার আপনার দাদুর খোঁজ পেয়েছি। সাদি কোনো কিছু না ভেবেই রিদানের পাঠানো ঠিকানাতে চলে যায়। সাদি হাই স্পিডে গাড়ি চালিয়ে 25 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। পুরনো একটা বন্ধ গোডাউনে আছে। সাদির দেখে রিদান সহ আরও 2জন অফিসার ওখানে পৌঁছে যায়। গোডাউনের ভেতর পৌঁছানোর পর 3 তলার একটা রুমে সাদির দাদু সোহেল আহমেদকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। সাদি তার দাদুর হাত দেখে চোখে পানি ছেড়ে দেয়, কারণ ঈশান তার অনামিকা আঙুল কেটে নিয়েছে। সোহেল আহমেদও সাদিকে দেখে চোখের পানি ফেলে বলে, আমায় বাঁচাও দাদু ভাই প্লিজ। সাদি ও দাদুর দিকে এগোতে যাবে, ঠিক তখন কেউ একজন বলে ওঠে, একদম এগোবেন না দাদুর দিকে। পরিচিত কণ্ঠ শুনে সাদি ফিরে দেখে মিথি। সাদি কপাল কুঁচকে বলে, এ কি তুই এখানে? হাতে গান কেন? মিথি সাদির দিকে বন্দুক রেখেই বলে, আমি জানি তুমি দাদুকে মারতে চাও, কিন্তু পারবে না। তুমি এগোলেই কিন্তু আমি শ্যুট করব। সাদি তাও মিথির দিকে এগিয়ে যায়। তখনই তার পেছন থেকে ঈশান বেরিয়ে আসে, মুখে ডেভিল হাসি। মিথির হাত থেকে বন্দুক নিয়ে এক হাতে মিথিকে ঠেসে ধরে তারপর 2বার শ্যুট করে সাদিকে। মিথি তো অবাকের চরম সীমায়। সাদির বুকে আর হাতে গুলি লাগায় সাদি সেন্সলেস হয়ে যায়। মিথি কাঁদতে কাঁদতে বলে, কি করলেন আপনি? ওকে মারলেন কেন? ঈশান তখন ডেভিল হেসে বলে, ওকে মারার জন্যই তো এত কিছু জান। মিথি তেড়ে গিয়ে ঈশানকে থাপ্পড় মারে। তারপর বলে, তার মানে তুই এতদিন মিথ্যা বলেছিস? আর আমি বোকার মতো তোকে বিশ্বাস করে সবাইকে কষ্ট দিয়েছি? ঈশান, তাই। এখন ড্রামা বন্ধ করো আর চলো। ঈশান মিথির হাত ধরতেই রবিন, রিদান, রুহি ঈশানের পায়ে শ্যুট করে। ঈশান হাতের বন্দুক ফেলে বসে পড়ে। তারপর বাকি অফিসার এসে ঈশানকে নিয়ে যায়, আর সাদিকে দ্রুত রিদান আর রবিন মিলে গাড়িতে উঠায় উদ্দেশ্য হসপিটাল, কারণ সাদির প্রচুর ব্লিডিং হচ্ছে। মিথি তো কাঁদতে কাঁদতে অবস্থায় কাহিল। তখন রবিন মিথির মাথায় হাত রেখে বলে, তুমি এখানে কিভাবে এলে বৌমা? মিথি তখন জানায়, 1 মাস আগে আমার ভার্সিটিতে পরিচয় হয় নীলের সাথে। আমাকে একদিন সাদিকে নামিয়ে দিতে দেখে জানতে চান সাদির ব্যাপারে। তারপর বিভিন্ন কথায় বলেন ওনার মাকে নাকি ফুপি মেরেছেন, দাদুকে সাদি আটকে রেখে অত্যাচার করছে, ওনার ছোট বাচ্চার মাকেও সাদি আটকে রেখেছেন। আমি বিশ্বাস করতে চাইনি। তারপর দাদুর আঙ্গুল সাদির কেটে দিয়েছেন এমন ভিডিও দেখান। তারপর ফুপি আর সাদির বিভিন্ন সময়ের কথার রেকর্ডও শোনান। তারপর বাড়ির স্টোরে ওনাদের ছবি দেখে বাড়ির পুরাতন মেয়েটকে জিজ্ঞেস করলেও তিনি জানান যে নীলের কথা সত্য। আমি শুধু বাচ্চাটার মায়ায় পড়ে গেছিলাম, তাই আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। রবিন সব শুনে বললেন, তোমার ব্রেন ওয়াশ করেছে বৌমা, তুমি এখানে কিভাবে এলে? মিথি, নীল ফোন করে বলল সাদি নাকি আজ দাদুকে মেরে ফেলবে। তারপর ওর পাঠানো ঠিকানাতেই সিএনজি করে। আর কি? রবিন, বুঝেছি। তারপর রবিন, রিদান আর রুহি মিথিকে পুরো ঘটনা খুলে বলে। মিথি তো আফসোস আর অবাক।
হসপিটালে পৌঁছে সাদিকে ওটিতে নেওয়া হলো। দ্রুত হলো কারণ অন্য অফিসাররা রিদানের কথা মতো সব রেডি করে রেখেছিল। মিথিও ওটির বাইরে বসে একভাবে কাঁদছে আর মনে মনে বলছে, হায় খোদা, আমি অন্য একজনের কিভাবে বিশ্বাস করলাম। আমি ওকে ব্যাপারটা খুলে বললেই সব মিটে যেত। এখন কি হবে? মিথির অস্থিরতা দেখে রবিন ওর মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না বৌমা, সাদি ঠিক হয়ে যাবে। সাদির মা রুহির কাছে থেকে সব শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারপর রুহি বাড়িতে গিয়ে সাইমা আহমেদকে হসপিটালে নিয়ে আসলো। সাইমা আহমেদ আসতেই মিথি এগিয়ে হাত ধরেতেই ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, এই তোর ভালোবাসা আমার ছেলের প্রতি, যেখানে তুই আমাদের বিশ্বাসই করিস না। আমার ছেলে তোর জন্য পাগল, তোকে পাওয়ার জন্য কত কিছু করেছে, আর তুই ছি। মিথি কেঁদেই যাচ্ছে। অন্যায় তো সে করেছে নিজের পরিবারের প্রতি অবিশ্বাস করে, তবে সব ঠিকও এখন তাকেই করতে হবে। সাইমা আহমেদ কাঁদতে কাঁদতে বসে পড়লেন। 1 ঘন্টা পর ডাক্তার ওটি করে বের হলো। সবাই উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ডাক্তার জানালো, সাদি এখন ঠিক আছে, গুলি বার করা হয়েছে, বাট ব্লাড লসের কারণে অনেক উইক। কিছুক্ষণ পর বেডে দিলে সবাই দেখা করতে পারবে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সাদিকে কেবিনে দেওয়া হলো, কিন্তু সাদির এখনও সেন্স নেই। মিথি সাদির কেবিনে ঢুকতে গেলে সাইমা আহমেদ হাত চেপে ধরে বললেন, মারতে তো গিয়েছিলিস, পারিসনি বলে কি আবার যাচ্ছিস আমার ছেলেকে মারতে? মিথির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সাইমা আহমেদ নিজে ভেতরে চলে গেলেন। সাইমা আহমেদ গিয়ে অজ্ঞান সাদির মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছলেন। তারপর বললেন, ডাক্তার বলেছে তুই কালই বাড়ি যেতে পারবি, চিন্তা করিস না, মা আছে তো, তোর বান্ধবী তো আমি। আবার চোখের পানি মুছে নিলেন। তখন দরজা খুলে রবিন আসলেন। সাইমা আহমেদ পেছন ঘুরে দেখলেন রবিনের পেছনে মাথা নিচু করে মিথি দাঁড়িয়ে আছে। সাইমা আহমেদ রাগে ফুঁসে উঠলেন। তারপর এগিয়ে গিয়ে নিচু স্বরে বলল, ওকে আনলেন কেন রবিন? রবিন, দিদি মানুষ মাত্রই ভুল, ক্ষমা করে দিন। আর তাছাড়া ঈশানে ট্র্যাপে পা দিয়েছিল, ভগবানের কৃপায় মিথির কোনো ক্ষতি করেনি ঈশান। সাইমা আহমেদের পা জড়িয়ে ধরে মিথি বলে উঠল, ক্ষমা করে দাও আম্মু প্লিজ, আমাকে শাস্তি দাও তুমি, কিন্তু দূরে সরিয়ে দিও না। সাইমা আহমেদ এমনি মিথিকে ছোটোবেলা থেকে অনেক ভালোবাসেন। তারপরও সাদি মিথিকে পছন্দ করার পর যেন তার ভালোবাসা আরও দ্বিগুণ হয়। তিনি পা থেকে মিথিকে উঠিয়ে জড়িয়ে ধরেন। তারপর মিথির চোখ মুছে দিয়ে বলেন, আর এমন করবি না, খুব কষ্ট পেয়েছি আমি। মিথি, সরি আম্মু, আর হবে না। তারপর সাইমা আহমেদ আর রবিন কেবিন থেকে বেরিয়ে যায়। মিথি সাদির কাছে গিয়ে সাদির সারা মুখে এলোপাথারি চুমু খেলো। তারপর কপালে কপাল ঠেকিয়ে চোখের পানি ছেড়ে বলল, সরি, খুব ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করবে তো? সাদি পাশে বসে থাকতে থাকতে মিথির চোখ একটু লেগে এসেছিল। সাদি একটুখানি আওয়াজ করতেই মিথি জেগে ওঠে। সাদির কষ্ট হচ্ছে ভেবে ডাক্তার ডেকে দেয়। ডাক্তার এসে জানায় সাদি সুস্থ আছে। তারপর সাদিকে উঠিয়ে বসিয়ে দেয়। সবাই একে একে সাদির সাথে দেখা করে। সাইমা আহমেদ তো আলতো হাতে সাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সাদি এক হাতে তাকে জড়িয়ে নিয়ে বলে, ওগো বান্ধবী, এখনও সুস্থ আছি, কেঁদো না। এই পুরো সময়টা মিথি কেবিনের এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর শাড়ির আঁচল হাতে পেঁচাচ্ছিল। তা সাদির নজর এড়ায়নি। সাদিও ডাকেনি। রবিন ঈশানের ট্র্যাপটা সাদিকে জানালো। ঈশান এখন কাস্টাডিতে আছে। সবাই একে একে চলে যায়। কেবিনে রয়ে যায় সাদি, মিথি আর একজন নার্স। সাদি, সিস্টার, আমি হাংরি, প্লিজ অ্যারেঞ্জ সাম ফুড। নার্স, ওয়েট আ মোমেন্ট মিস্টার আহমেদ। মিথি এখনও সেম জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে সে কাছে গেলে সাদির রিয়াকশন কেমন হবে। সাদি দেখেও না দেখার ভান করে আছে, কারণ এবার সেও অভিমান করেছে। কেন মিথি তাকে অবিশ্বাস করলো?
একজন নার্স খাবার এনে সাদির সামনে রাখলো। তারপরে বলল, ওয়েট, খাবার আগে মেডিসিনগুলো খেতে হবে। সাদি, ওকে। নার্স মেডিসিন চেক করতে করতে বলল, মিসেস আহমেদ আসুন, আপনার হাজব্যান্ডের মেডিসিনগুলো বুঝে নিন, কাল তো ওনার রিলিজ হয়ে যাবে। মিথি নার্সের কাছে এগিয়ে আসতেই সাদি বলল, দরকার নেই, আমার মেডিসিন আমি বুঝে খেতে পারবো। নার্স, বাট সাদি, ইউ মে লিভ নাও, আমি প্রেসক্রিপশন দেখে খেয়ে নেব মেডিসিন। সাদির কথাতে নার্স বেরিয়ে গেল। তারপর সাদি খাবার ট্রলি কাছে টেনে নিল। ডান হাতে গুলি লেগেছিল তাই বাঁ হাত দিয়ে চামচ ধরে খাওয়ার চেষ্টা করছে। মিথি এগিয়ে সাহায্য করতে গেলে সাদির চোখ গরম করে তাকালো, তাতে মিথি এগোনোর সাহস পেল না। এখন শুধু মিথির অপেক্ষা সাদির ক্ষমাপ্রাপ্তির। ভালোবাসাতে বিশ্বাস হলো মূল। মিথি সেই খুঁটিতে আঘাত করেছে। ঘা শুকোতে সময় লাগবে, তবে শুকাবে। ভালোবাসা হয়তো আবারও আগের মতো হবে, তবে অপেক্ষার সময়ের। সাদি হসপিটালের বেডে বসে আছে। সাইম আহমেদ ফল কাটছেন আর মিথি সাদির মেডিসিনগুলো দেখে দেখে প্যাক করছে। সাদি, মা, দাদু কেমন আছে? সাইম আহমেদ ফল কেটে প্লেটে রাখতে রাখতে বললেন, বিপি অনেক লো বাবার, তার উপরও সুগারটা বেশ বেশি। বাঁ হাতের আঙুল একটা কাটা। বাড়িতে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। সাদি, সাইমা, বাবু, ঈশানের কি করবি? সাদি, এই হাতের ব্যান্ডেজটা একটু খুললে ওকে জিজ্ঞাসাবাদ করব। কাস্টাডিতে আছে, আমি চেষ্টা করব সর্বোচ্চ শাস্তি দেওয়ার ওকে। সাইমা, জীবনটা জ্বালিয়ে জাহান্নাম বানিয়ে ছাড়লো, সবটা না জেনেই তোলপাড় করে দিল। এর মধ্যে রিদান কেবিনে এসে বলল, গুড নুন স্যার, রিলিজ হয়ে গেছে আপনার। সাদি, মা, তাহলে চলো বাড়ির দিকে। সাইমা, তুই ফল শেষ কর, তার মধ্যে আমি আর মিথি সব গুছিয়ে নিচ্ছি। সাদি আর চোখে তাকিয়ে দেখল মিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাইমা আহমেদ কিছু প্যাকেট নিয়ে মিথিকে উদ্দেশ্য করে বললেন, মিথি, মা, তুই সাদিকে শার্টটা পরতে একটু সাহায্য কর। মিথি এক পলক সাদির দিকে তাকিয়ে মাথা নিচু করে সাইমা আহমেদের কথাতে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর সাইমা আহমেদ কেবিন থেকে বেরিয়ে যান। মিথি শার্ট হাতে এগিয়ে গেলে সাদি অন্য হাতে শার্টটা নিয়ে ছিনিয়ে নেয়। বলে, কোনো দরকার নেই, আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো। মিথি ছলছল চোখে সাদির দিকে তাকিয়ে বলে, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি, তুমি শাস্তি দাও, কিন্তু এমন করে দূরে সরে যেও না প্লিজ। সাদি, শাস্তি রাইট? ধরে নে তোর কাছ থেকেও আমার দূরে থাকাটাই তোর শাস্তি। মিথির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সাদি কোনো মতে শার্টটা পরে রিদানকে ডেকে কেবিন থেকে বেরিয়ে যায়। মিথিও পেছন পেছন যায়, গাড়িতে উঠে যায়। সাদি, রিদান মা কই? রিদান, ম্যাম তো আগেই বাড়ি চলে গেছেন। সাদি, ঈশানের কি আপডেট? রিদান, রবিন স্যারের স্পেশাল কাস্টাডিতে রেখেছি, আর ওর ছেলে ইভানকে বাড়িতে পেয়েছি, আপাতত রুহির সাথে আছে। এরপর আপনি যা অর্ডার দেবেন তাই হবে। সাদি, যেমন চলছে চলুক, আমি ফিট হয়ে জয়েন করি, তারপর দেখছি। ঈশানকে কড়া সিকিউরিটিতে তো রাখো। পালের গোদা মানে রুহির বাবা আয়মান চৌধুরীকে এখনও ধরা হয়নি। ও মাস্ট ঈশানকে মারার নয়তো পালানোর ব্যবস্থা করবে। সো বি কেয়ারফুল, বাচ্চার দিকে খেয়াল রেখো। রিদান, ওকে স্যার। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। সাদি নেমে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর সোহেল আহমেদের ঘরে গিয়ে দেখে তিনি চোখ বুজে আছেন। সাদি গিয়ে মাথায় হাত রাখতেই চোখ মেলে তাকান। সাদি, কেমন আছো দাদুন? সোহেল, আলহামদুলিল্লাহ দাদু ভাই, এখন শরীরটা বেশ ভালো। তোমার শরীর কেমন? সাদি, বেশ ভালো। বলেছিলাম যে। সোহেল, ওসব কাজের কথা পরে। বৌমা বলল আমার নাত বৌমা আছে, তার সাথে তো আলাপই হলো না, ডাকো তাকে। সাদি একজন মেডকে পাঠায় মিথিকে ডেকে আনার জন্য, আর অন্য একজন মেড সোহেল আহমেদকে ধরে বসিয়ে দেন। মিথি দরজায় এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সাথে সাইমা আহমেদও রয়েছেন। সোহেল আহমেদ তা দেখে বললেন, আয় নাত বউ,
আমার পাশে এসে বস। মিথি ধীর পায়ে গিয়ে সোহেল আহমেদের পাশে গিয়ে বসে। সোহেল আহমেদ মিথিকে দেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাহ, খুব সুন্দরী নাত বউ আমার। আমার দাদু ভাইয়ের চয়েস আছে। সাইমা, বাবা, আপনার নাতি তো পাগল ছিল পুরো, তা তো আপনি জানেন। সোহেল, জানি। তুমি আমায় আমার ওই বক্সটা দাও। সাইমা আহমেদ সম্মতি দিয়ে আলমারি থেকে একটা বক্স বের করে সোহেল আহমেদের হাতে দিল। সোহেল আহমেদ বক্স খুলতে খুলতে বললেন, এগুলো তোমাদের দাদির বিয়ের গয়না, বুঝলে নাতবউ? সব নাতিদের ভাগ করে দেওয়ার কথা ছিল, কিন্তু নিশান তো আর নেই, আর ঈশানের বউকে তো তা জানতে পারলে তাকেও দেব, কারণ ওরও অধিকার আছে। তবে এখানে যা আছে সব তোর। মিথি সাইমা আহমেদের দিকে তাকালে সাইমা আহমেদ ইশারায় নিতে বললেন। মিথি কাঁপা কাঁপা হাত নিয়ে বলে, ধন্যবাদ দাদু, আসসালামু আলাইকুম। সোহেল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম নাতবউ। এগুলোর মধ্যে থেকে গহনা পরে আমাকে দেখিও। মিথি মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর সাইমা আহমেদ আর মিথি বেরিয়ে যায় ঘর থেকে। সাদি প্রয়োজনীয় কিছু স্টেটমেন্ট রেকর্ড করে নেয় সোহেল আহমেদের থেকে। সাইমা আহমেদ আর মিথি রান্নার কাজ করতে থাকলো। রাতে খাবার খেয়ে সবাই নিজে নিজে ঘরে চলে যায়। মিথিও ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সাদি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। মিথি গুটি গুটি পায়ে ব্যালকনিতে গিয়ে বলে, তুমি আবারও সিগারেট খাচ্ছ? সাদি কোনো উত্তর দিল না। মিথি সাদির কাছে গিয়ে বলল, সরি গো, প্লিজ। সাদি, আর কিছু বলবি? না হলে গিয়ে শুয়ে পড়। মিথি সাদিকে হালকা জড়িয়ে ধরে বলে, আমি সরি, প্লিজ। সাদি এবার একটা ভয়াবহ কাজ করে বসলো। সাদি মিথির কোমরে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। মিথি চিৎকার দিতে গিয়েও দিল না, চোখ বন্ধ করে সহ্য করে নিল। সাদি ছেড়ে দিয়ে বলল, ঠিক এমন কষ্ট হয়েছিল আমার যখন জানলাম তুই আমাকে অবিশ্বাস করেছিস। মিথি চোখের পানি ছেড়ে দিল। সাদির সামনে ঘুরে আরেকটা সিগারেট ধরিয়ে মুখে নিয়ে টান দিয়ে বলে, তুই জানতে চেয়েছিলি না ওই দিন রাতে তোকে কেন মেরেছিলাম? শোন তাহলে। ওই দিন তোকে বিয়ে করার জন্য ঈশান দাদুর আঙুল কেটে পাঠিয়েছিল। আমার ঘরে সোজা বিল্ডিংয়ে এক বন্দুক তাক করা ছিল। ঈশান বাধ্য করেছিল আমায় এমন করতে। মিথি সাদির হাত জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করো। সাদি সিগারেট ফেলে নিজের হাত ছাড়িয়ে চলে যায় ভেতরে। মিথি ওখানেই বসে অঝরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর মিথি ভেতরে এসে দেখে সাদি ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্র। সাদি বালিশ নিয়ে সোফাতে রাখলে মিথি দৌড়ে গিয়ে সাদির হাত ধরে বলে, তুমি অসুস্থ, তুমি বেডে ঘুমাও, আমি সোফাতে ঘুমাচ্ছি প্লিজ। সাদি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। মিথি চোখে জল মুছে সোফাতে অন্য পাশ ফিরে শুয়ে চোখের পানি ফেলতে থাকে নীরবে। সাদি মনে মনে চিন্তা করতে থাকে, তুই যেভাবে আমায় অবিশ্বাস করলি মিথি পাখি, তোকে কেউ কিছু বললেও আমাকে একবার জানাতিস। তোকে আমাকে অবিশ্বাস করার শাস্তি পেতেই হবে। মিথিও চোখের পানি ফেলতে ফেলতে ভাবতে থাকে, আচ্ছা, তুমি কি আমায় কখনো ক্ষমা করবে না? আমি দোষ করেছি, তার শাস্তি যদি তুমি দূরে চলে গিয়ে দাও তা তো আমি মানতে পারছি না। এই নীরব রাতে সাদি বা মিথি কারোরই ঘুম হলো না। দুজনকে নিয়ে ভাবতেই রাত পার হয়ে গেল। মান অভিমানের মাঝেই কেটে গেল এক সপ্তাহ। সাদি, মিথি এখনও আলাদা থাকছে। সাদি মিথির সাথে এখন পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছে। তার সাথে ইগনোর তো আছেই। মিথি বহুবার ক্ষমা চেয়েছে, কিন্তু কাজ হয়নি। এখন তো মিথি ঘরে থাকলে সাদি খুব সম্ভবত চেষ্টা করে ঘরে না থাকার। অন্যদিকে ঈশান ধরা পড়াতে আয়মান চৌধুরী আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আয়মান চৌধুরী মদের গ্লাস হাতে তার একজন দণ্ডায়মান চেলাকে বলছেন, ঈশান ধরা পড়ে গিয়েছে, ওকে এখন কিছু করতে হলে আগে সাদিকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। আর সাদি ডিস্ট্র্যাকশন হলো মিথি। তারপর দুজন লোককে ডেকে বলে, কিল হার ফার্স্ট। লোক দুজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায়। আয়মান চৌধুরী বলে, ঈশানকে আমার চাই। ঈশানের কিছু হলে আমার সব শেষ। সাদি আজ অফিস জয়েন করেছে।
সকালে বেরিয়ে গেছে। মিথি বেশ কয়েকবার কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু সাদি কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে গেছে। বর্তমানে সাদি ঈশানের সামনে বসে আছে। ঈশানের হাতে হাতকড়া পরানো। সোহেল আহমেদ আর সাইমা আহমেদের থেকে সত্যি জানার পর সে যেন শান্ত হয়ে গিয়েছে। নিজের করা অন্যায়তে অনেক অনুতপ্ত সে। সাদি স্টেটমেন্ট রেকর্ড করতে এসেছে ঈশানের, যাতে আয়মান চৌধুরীকে অ্যারেস্ট করতে পারে। সাদির সামনে মাথা নিচু করে বসে আছে ঈশান। সবটা জানার পর যেন একবারে শিথিল হয়ে আছে সে। নীরবতা ভেঙে সাদি জিজ্ঞেস করল, সাদি, সবই বুঝলাম, মিথির পেছনে কেন পড়ে আছিস? ঈশান, আমি যখন মাত্র কলেজ শেষ করলাম তখন একদিন মা মিথির ছবি দেখিয়ে বলেছিল তার এমন একটা বৌমা চাই। তখন অতটা পাত্তা দিইনি মায়ের কথায়। তারপর একদিন একটা কাজে মিথিদের গ্রামে যায়। মিথি খুব সম্ভবত তখন স্কুলের গণ্ডি পেরিয়েছে। ওকে দেখেই মনে হয়েছিল আমার জীবনে ওকে খুব দরকার। নিজের প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু লাভ হয়নি। অপমান করা হয়েছিল বারবার। তারপর জানতে পারি তুই মিথিকে ভালোবাসিস। তোদের ক্ষতির চিন্তা করতে করতে মিথি আমার জেদে পরিণত হয়। তারপর বাকিটা তুই জানিস। সাদি, একবার সত্যটা জেনে নিতিস। থাক সেসব কথা। দুজন অফিসার ঈশানকে নিয়ে যেতে থাকলে ঈশান থেমে ঘুরে সাদিকে বলে, মিথির খেয়াল করিস, আয়মান চৌধুরী কিন্তু আমার থেকেও ভয়াবহ। সাদি কপাল কুঁচকে বলে, ওসব তোকে নিয়ে ভাবতে হবে না। তারপর সাদি নিজের কেবিনে এসে দেখে একটা বাচ্চা সোফার উপর বসে চকলেট খাচ্ছে। সাদি বাচ্চাটার পাশে বসে গাল টেনে বলে, তোমার নাম কি? বাচ্চা, ইভান। সাদি, নাইস নেম। ইভান উত্তরে মুচকি হাসি দিয়ে আবার চকলেট খাওয়াতে মনোযোগ দিল। এর মধ্যেই সাদির ফোন বেজে উঠল। সাদি ফোন বের করে দেখে মিথি সকাল থেকে 60 বারের ওপর কল দিয়েছে। বিরক্ত হয়ে সাদি ফোন কেটে বন্ধ করে রাখল। এর মাঝে তিশাকে নিয়ে রুহি এলো। তিশা ইভানকে দেখে ছুটে ইভানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। তারপর সাদির দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। সাদি, তোমার জামিন হয়ে গেছে। তো কোথায় যাবে? তিশা, আপাতত আমার বাবার বাড়িতে যাব, তারপর এই শহর থেকে দূরে, আর না এখানে। সাদি, ওকে, বাট যাওয়ার আগে ইভানকে একবার দাদু আর মায়ের সাথে দেখা করিয়ে নিয়ে যেও। তিশা, ওকে। সাদি এবার রুহিকে উদ্দেশ্য করে বলল, তিশাকে ড্রপ করে দাও। রুহি সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে তিশাকে নিয়ে চলে গেল। তারপর বিভিন্ন কাজে সাদির বাড়ি ফিরতে 12টা নাগাদ বেজে যায়। সে বারবার বেল দিলেও কেউ দরজা খুলছে না। বিষয়টি সাদির কাছে বেশ সন্দেহজনক লাগে। তাই সে বাইরে থাকা গার্ডদের বলে দরজা ভেঙে ফেলতে। 3 জন গার্ড বার কয়েক ধাক্কা দিতেই দরজা ভেঙে যায়। তারপর সাদির ড্রয়িং রুমে এসে দেখে সব মেয়েরাই নিচে পড়ে আছে। গার্ডরা চেক করে জানায় তারা সেন্সলেস। সাদি নিজের মা আর দাদুর ঘরে গিয়ে দেখে তারাও অচেতন মতো ঘুমোচ্ছে। এবার সাদির সন্দেহ হলো কে যেন ইচ্ছা করে এসব করেছে, কিন্তু কারণ কি? তখন ঈশানের শেষ কথা মনে করতেই সাদি মিথিকে খুঁজতে গেল। নিজের ঘরে এসে আলো জ্বালতেই সাদির কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। ফ্লোরে রক্তাক্ত অবস্থায় মিথি পড়ে আছে। মিথির মাথায় কেউ সজোরে আঘাত করার কারণে মিথির মাথা ফেটে রক্তর ধারা বয়ে যাচ্ছে। সাদি দ্রুত পায়ে মিথির কাছে এগিয়ে গিয়ে মিথির মাথা কোলে তুলে নিল, কিন্তু মিথি ততক্ষণে নিজের জ্ঞান হারিয়েছে। সাদি দ্রুত মিথিকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। হসপিটালের করিডোরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাদি। তার গায়ে থাকা সাদা শার্ট মিথির রক্তে লাল বর্ণ ধারণ করেছে। চুলগুলো এলোমেলো আর চোখ দুটো অশ্রু ভেজা লাল। এর মধ্যেই রিদান এসে জানায় যে এই কাজ বাড়ির কিছু মেড জড়িত ছিল, তবে মাস্টার মাইন্ডকে এখনও জানা যায়নি। বাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে তারপর মিথির ওপর অ্যাটাক করে তারা। সাদি সবই শুনল, তবুও নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সময়টা রাত 3:19। ডাক্তার ওটি থেকে এখনও বের হয়নি। কিছুক্ষণ পর ডাক্তার বের হলে সাদি ডাক্তারের দিকে এগিয়ে গেল। ডাক্তার জানালো মিথির অবস্থা তেমন ভালো না, 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। সাদি ধপ করে ফ্লোরে বসে পড়ল। সকালের আলো ফুটেছে, তা অনেকক্ষণ হয়েছে। ঘুম ভাঙার পর সাইমা আহমেদ রুহির থেকে সব জেনে কাঁদতে কাঁদতে হসপিটালে আসেন। মিথির কেবিনের সামনে মাথা নিচু করে সাদিকে বসে থাকতে দেখে সাদির পাশে গিয়ে বসে সাদির কাঁধে হাত রাখলেন।
মাকে দেখে সাদি আর নিজেকে শক্ত রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, ও মা, তুমি মিথিকে বলো আমার কাছে ফিরে আসতে প্লিজ। আমি অভিমান করে কয়েকদিন কথা বলিনি বলে ও আমাকে এমন শাস্তি দেবে? ও মা, ওকে বলো না আমার কাছে ফিরে আসতে, আমি ওকে সরি বলবো। সাইমা আহমেদ সাদিকে শান্ত হতে বললেও তিনি মনে মনে অস্থির হয়ে আছেন। সাইমা আহমেদ শুধু আল্লাহকে ডাকছেন আর বলছেন, আল্লাহ তুমি রহমতের মালিক, দয়া করো আমার ছেলের ওপর। মিথির কিছু হলে আমার ছেলে পাগল হয়ে যাবে। খোদা তুমি দয়া করো আমার সন্তানের ওপর। মিথির অবস্থা কোনো প্রকার উন্নতি নেই। বিকেলের দিকে ডাক্তারের অনুমতি নিয়ে সাদি প্রবেশ করে মিথির কেবিনে। কেবিনে ঢুকে বেডে শুয়ে থাকা মিথিকে দেখে সাদির বুক ধক করে ওঠে। বেডে অচেতনভাবে পড়ে আছে মিথি। মাথায় মোটা পরদের ব্যান্ডেজ, হাতে স্যালাইন চলছে, চোখ মুখে একটা ফ্যাকাশে ভাব চলে এসেছে। সাদি মিথির কাছে গিয়ে একটু ঝুঁকে মিথির কপালে গভীরভাবে চুম্বন করে। তার সাথে সাদির চোখের পানি গড়িয়ে মিথির মুখে পড়ে। তারপর বেডের পাশে রাখা চেয়ারে বসে মিথির হাতটা আলতো করে ধরে কয়েকটা চুমু দিল। সাদি, জানিস মিথি পাখি, আমি তোকে খুব ভালোবাসি। কখনো হয়তো তোর মতো করে প্রকাশ করতে পারিনি, কিন্তু সবসময় তোকে অনুভব করানোর চেষ্টা করতাম। কি করি বলতো, আমি তো এমনই। আমি তো তোর ওপর একটু অভিমানই করেছিলাম। আমার সকল অভিমানে তুমি। আর কার ওপর আমি অভিমান করব তুই ছাড়া? আচ্ছা আমি সরি, আর করব না এমন। তুই যা বলবি তাই হবে। তাও তুই আমার কাছে ফিরে আয় প্লিজ। সাদির চোখ থেকে অনবরত পানি গড়াতে থাকলো। এরই মাঝে একজন নার্স এসে জানালো ডাক্তার সাদিকে ডাকছেন কথা বলার জন্য। সাদি কেবিন থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে ডাক্তারের কেবিনে গেল। ডাক্তার, মিস্টার আহমেদ, দেখুন আপনাকে মিথ্যা ভরসা দেব না। আসলে মিসেস আহমেদের যা কন্ডিশন তাতে কোনো রকম কিছু বলা যাচ্ছে না। আমরা আমাদের বেস্ট ট্রাই করছি, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। সাদি, প্লিজ ডক্টর, সেভ হার। আই ওনলি নিড মাই ওয়াইফ প্লিজ। ডাক্তার, উই আর ট্রাইং। তারপর সাদি বেরিয়ে আবার মিথির কেবিনের সামনে চলে যায়। ঠিক তখনই সাদির ফোন আসে। সাদি চেক করে দেখে রবিনের ফোন। রিসিভ করতে, রবিন, বৌমা কেমন আছে সাদি? সাদি, নো চেঞ্জ স্যার, এখনও সেম কন্ডিশন। রবিন, ঈশান ওয়ান্টস টু টক উইথ ইউ। সাদি কিছু একটা চিন্তা করে বলে, আই এম কামিং। রিদানকে হসপিটালের দিকটা দেখতে বলে সাদি অফিসের উদ্দেশ্যে বের হয়। অফিস পৌঁছে ঈশানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, বল কি বলবি? ঈশান, আমি তোকে বলেছিলাম মিথির খেয়াল রাখিস। আয়মান চৌধুরী এখনও বাইরে আছে। সাদি, তোর দেওয়া ইনফরমেশনে সার্চ করা হয়েছে, ওখানে উনি নেই। ঈশান, তুই রংপুরে সার্চ অপারেশন চালানোর ব্যবস্থা কর। আয়মান চৌধুরীর মূল ঘাঁটি ওখানে। ইফ আই এম নট রং, উনি ওখানেই গা ঢাকা দিয়েছেন। সাদি, ওকে। সাদি বিষয়টা রবিনকে জানালে রবিন বলে, ওটা নিয়ে কাল আলোচনা হবে। এত বড় মাফিয়া গ্যাং, 10 বার চিন্তা করতে হবে। সাদি সম্মতি দিয়ে পুনরায় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। মিথির কেবিনের সামনে গিয়ে ডাক্তাররা দৌড়াদৌড়ি করছেন। রিদান জানায় যে মিথির ব্রেন স্ট্রোক করেছে, অবস্থা আরও খারাপ। সাদি যেন সব কিছু থমকে যায়। মিথির স্ট্রোক করেছে কথাটা শুনে সাদির যেন সব কিছু থমকে যায়। এটুকু বলেই চোখ খুলল তিশা। তার দিকে তীক্ষ্ণ তীব্র দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ইভান। ইভান এখন 14 বছরের বালক। তাদের পুরনো ছবির অ্যালবাম থেকে সাদি মিথির ছবি দেখে তিশাকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে।
তারপর তিশা তাকে সাদি মিথির সম্পর্কে জানায়। ইভান তার মাকে জিজ্ঞেস করেন, মামনি তারপর মিথির কি হলো? আর সাদি আয়মান চৌধুরীকে কি ধরতে পেরেছিল? আর ঈশানেরই বা কী হলো? তিশা, আমি জানি না বাবু। ওই দিন মিথিকে ওই অবস্থায় রেখে তোকে নিয়ে সিলেট চলে আসি। এই 11 বছর ওদের সাথে যোগাযোগ করা হয়নি। ইভান এবার তিশার হাত ঝাঁকুনি দিয়ে বলে, মা তাহলে তো স্টোরির এন্ডিং জানতে আমাদের উচিত ঢাকাতে যাওয়া। ঢাকার নাম শুনেই কেঁপে উঠে তিশা। তিশা, না বাবু, ওই অভিশপ্ত জায়গায় আর ফিরে যেতে চাই না আমি। ইভান তাও জেদ করতে লাগলো। তিশা না পেরে ধমকে চুপ করালো ইভানকে। তবে ইভান চুপ করে গেল, ব্যাপারটা ঝেড়ে ফেললো না। সে রাতে শুয়েও ভাবতে লাগলো কিভাবে তার মাকে রাজি করবে। পরের দিন আবার ইভান তিশাকে রাজি করানোর কাজে লেগে পড়ল, কিন্তু কোনো লাভ হলো না। তিশা অনড়, সে কিছুতেই ঢাকা ফিরবে না। ইভানের মনটা খারাপ হয়ে গেল। ইভান যেন মনমরা হয়ে ঘুরতে লাগলো, কারণ তার মাথাতে ঘুরতে থাকা সাদি মিথি। 1 সপ্তাহ ধরে ছেলেকে মনমরা দেখার পর তিশা সিদ্ধান্ত নিল যে সে ঢাকায় ফিরবে, সাদি মিথির থেকে যোগাযোগ করবে। রাতে ঘরে এসে দেখলো ইভান চুপ করে শুয়ে আছে। তিশা ইভানের কাছে গিয়ে বলল, তো ইভু বাবু, ঢাকা যেতে আপনার কোন কোন জামা নেব? ইভান লাফিয়ে উঠে বলল, সত্যি মা, আমরা ঢাকা যাচ্ছি? তিশা, পরশু সকালের বাস। ইভান তিশাকে জড়িয়ে ধরল। ওই রাতটা ইভান ভাবতে লাগলো সাদি মিথির ব্যাপারে, আর তিশা সে ভাবতে লাগলো পুরনো জায়গাগুলোতে কি এখনও সাদি মিথি আছে। পরদিন সারাদিন বিভিন্ন কাজে কাটলো ইভান তিশার। এরপর যথারীতি দিনে সকাল 7টায় তারা বাস স্ট্যান্ডে পৌঁছালো। ঢাকার বাসের টিকিট কেটে উঠে পড়ল বাসে। সারা রাস্তা ইভান চিন্তার পর রাতে তারা পৌঁছালো ঢাকা। তিশা বাস থেকে নেমে তার বাপের বাড়ি গেল। বেল বাজাতেই তিশার মা দরজা খুলে দিল। দীর্ঘ 11 বছর পর তিশাকে দেখে সে রীতিমতো শকড। চোখে জল ফেলে মেয়েকে জড়িয়ে ধরল। তিশা বাবাও। ইভানকে দেখে তারা তো অবাক, কত বড় হয়ে গেছে। তারপর তারা ভেতরে এসে ফ্রেশ হয়ে নিল। রাতে খেতে বসে তিশা জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ঈশানের কোনো খোঁজ জানো? তিশার বাবা, শুনেছিলাম ওর 10 বছরের জেল হয়েছে, তারপর আর জানি না। তিশা, ও আচ্ছা। খাওয়া শেষ করে ঘুমোতে গেল। ইভান তখন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আমরা কি কাল সাদি মিথিকে খুঁজতে যাব? তিশা, যাব। তুমি এখন ঘুমাও। ইভান খুশি হয়ে ঘুমিয়ে পড়ল। তিশা ভাবতে লাগলো, আচ্ছা, ঈশানের সাজা তো 10 বছর সম্ভবত পূর্ণ হয়েছে। ও কি কখনো খুঁজেছে আমাদের? ও কি এখনও মাফিয়াদের সাথে যোগাযোগ আছে? মিথি কেমন আছে? আদেও কি বেঁচে আছে? আর সাদি? এসবের মাঝে কেটে গেল রাত। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তৃষা ইভানকে নিয়ে বের হলো আহমেদ ভিলার উদ্দেশ্যে। ঢাকা শহরের বিরক্তিকর জ্যামে ইভান রীতিমতো বিরক্ত। তিশা আর ইভান 30 মিনিট পর আহমেদ ভিলা পৌঁছালো। তবে পৌঁছে দেখলো মেন গেটে বিশাল বড় তালা ঝুলছে। তিশা যেন দিশেহারা হয়ে গেল। আশেপাশে জিজ্ঞেস করতেই জানা গেল সাদিরা 10 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে। ইভান, মা, তাহলে কি মিথির খোঁজ পাবো না? তিশা, খোঁজ তো পেতেই হবে ইভু। এবার ইভান আর তার মা ডিটেকটিভ হবে। ইভান, ইয়া, মিশন সাদি মিথি। তিশা, তিশা আর ইভান আশেপাশে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো সুরাহা পেল না। অবশেষে বাড়ি ফিরে গেল। তিশার বাবা, এত বছর পর আবার ওদের কেন খোঁজ করছিস মা? তিশা, বাবা, সেদিন তো ওদের পাশে না দাঁড়িয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। ইভানেরও অধিকার আছে ওর পরিবারের সাথে দেখা করার। তিশার বাবা, বুঝলাম, তবে ওরা তো পুরনো বাড়িতে নেই, আর কোথায় খুঁজবি? তিশা, ভাবছি কাল একবার সাদির অফিস যাব, ওখানে নিশ্চিত কোনো খবর পাবো। তিশার বাবা, দেখ, যা ভালো বুঝিস। পরের দিন তিশা আর ইভান ইন্টেলিজেন্সি অফিসে পৌঁছে সাদির ব্যাপারে জানতে চাইল। সবাই জানালো যে ওরা কেউ জানে না। রবিন, রিদান, রুহির ব্যাপারেও বলল, জানলেও তারা অনেক আগেই বদলি হয়ে গেছেন। আর কিছু বলল না। তিশা হতাশ হয়ে ফিরে এলো। হঠাৎ তিশার ফোন এলো যে তিশার বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিশা ইভানকে নিয়ে ছুটে হসপিটালে গেল। ডাক্তার জানালো তার বাবার পা মুচকে গিয়েছে আর হাত ভেঙে গিয়েছে।
তিশা ইভানকে তার মায়ের কাছে রেখে গেল ওষুধ কিনতে। তিশা প্রেসক্রিপশন দেখতে দেখতে বের হতে গিয়ে একজনের সাথে ধাক্কা লাগলো। তিশা সরি বলে মাথা উঁচু করে সামনে থাকা ব্যক্তির মুখের দিকে দেখে থমকে গেল। সেই পরিচিত মুখ, তবে মুখে নেই কোনো হিংস্রতা। মলিন মুখটা তিশার দিকে তাকিয়ে আছে। তিশা মনে মনে বলল, ঈশান। পরক্ষণেই ভয়ে তিশার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিশা দৌড়ে চলে গেল। ঈশান বেশ কয়েকবার ডাকলেও তিশা সাড়া দেয়নি। তিশা ওষুধ কিনে এনে ভাবতে থাকে ঈশানের ধরা ছোঁয়ার বাইরে যেতে হবে, নয়তো ঈশান আবার কোনো ক্ষতি করতে পারে। তিশা তার বাবার কেবিনে এসে দেখে ঈশান। তিশা রাগী ভাব ফুটিয়ে বলে, এ কি, এখানে কেন? বেরিয়ে যাও, আর তোমার করা ক্ষতি আমরা মানতে পারবো না। ঈশান, ট্রাস্ট মি তিশা, আমি কোনো ক্ষতি করব না তোমাদের। জেল থেকে ছাড়া পাওয়ার পর তোমাদের খুঁজে যাচ্ছি। আমি তোমাদের চাই তিশা। তিশা, আমরা তোমাকে চাই না। ঈশান, প্লিজ আমাকে বোঝানোর সুযোগ দাও একবার। তৃষা, প্লিজ চলে যাও, প্লিজ। ঈশান, ওকে, বাট আমি তোমাদের চাই তিশা। নতুন করে শুরু করতে চাই সব, আমাদের সন্তানকে নিয়ে। তিশা চিল্লিয়ে বলল, জাস্ট গো ঈশান, প্লিজ। ঈশান চোখের জল মুছে বেরিয়ে যায়। ওই দিন বাসায় এসে তিশা অস্থির হয়ে পড়ে আচমকা ঈশানের আগমনে। তিশা ভেবে নেয় যে কোনো রকমের সাদি মিথির খোঁজ নিয়ে এখান থেকে চলে যাবে। আর না, ঈশানকে কোনো সুযোগ দেবে না আর সে। ঈশান যা করেছে তার ক্ষমা হয় না। তিশা ভাবে কাল একবার সাদির পারিবারিক ব্যবসায়ের ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ নেবে। সারা রাত পুরনো স্মৃতির মধ্যে দিয়ে কেটে যায় তিশার রাত। অন্যদিকে ঈশান ঘরে পায়চারি করছে আর ভাবছে তিশাকে বোঝাতে হবে, আই নিড দেম। এরই মধ্যে দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। কি রে, খাবি না? ঈশান, সাদি ভাই। ঈশান, সাদি, আমি। চল, তোর ভাবি অপেক্ষা করছে। ঈশান, আসছি। ভাবি কি রান্না করলো আজ? সাদি, জানি না, চল গিয়ে দেখ। তারপর সাদি ঈশান নিচে গেল ডিনার করতে। সাদি আর ঈশান এসে টেবিলে বসতেই 7 বছর বয়সী একটা ছোট্ট মেয়ে, সাদা শর্ট ফ্রক সাথে কালো প্লাজো পরিহিতা, কোমরে হাত রেখে সাদিকে উদ্দেশ্য করে বলল, পাপা, তুমি আমাকে রেখেই ডিনার করতে বসে গেছো? সাদি পেছনে ফিরে মুচকি হেসে মেয়েটাকে কোলে নিয়ে বলল, একদমই না। পাপা কি কখনো তার সামিরা বেবিকে ছাড়া খেতে পারে? সামিরা, নো। এরপর ঈশানকে উদ্দেশ্য করে বলে, চাচুমণি, তোমার হাতে ব্যথা ছিল না? কেমন আছে? ঈশান সামিরার গাল টেনে বলে, বেবি কমেছে। ডিনার টেবিলে বসে সবাই ডিনার করতে লাগলো। সামিরার মা সামিরাকে খাইয়ে দিচ্ছে, আর সামিরা মাঝে মাঝে খাবে না বলে জেদ করছে। সোহেল আহমেদ, আহা নাদবউ, ওকে জোর করে খাওয়াচ্ছ কেন? ও যা খেতে চায় তাই দে। সাইমা, জোর করিস না মা, বাচ্চা মানুষ। সাদি, মিথি পাখি, ওকে জোর করিস না, যা খেতে চাইছে ওটাই দে। মিথি একটু রাগী ভাব নিয়ে বলল, তোমার মেয়ে শুধু চকলেট আর চিপস খেতে চায়। সাদি, তা তো চাইবেই, তার মাও যে চকলেট পাগলি ছিল তাই। সবাই হেসে ওঠে। মিথি রাগী দৃষ্টি নিক্ষেপ করে সাদির দিকে তাকালো। সবাই হাসলেও ঈশানের মুখে যেন হাসি নেই। তা দেখে সাইমা আহমেদ বললেন, কী রে বাবা, তোর মন খারাপ কেন? ঈশান, আসলে চাচিমণি, আজ হসপিটালে তিশাকে দেখলাম। সাদি অবাক চোখে তাকিয়ে বলে, কি বলিস? ওকে যে কত খুঁজেছি কিন্তু পেলাম না। ঈশান, মেবি আজকালের মধ্যে এসেছে ঢাকা। সাইমা, কথা বলেছিস? ঈশান, চেষ্টা করেছি, বাট ও কথা বলতে রাজি হয়নি। মিথি, ইভুকে দেখলে নাকি ভাইয়া? ঈশান, না ভাবি। সাদি, তুই চিন্তা করিস না, আমরা কথা বলবো তিশার সাথে। সাইমা, মন খারাপ করিস না বাবা। ঈশান খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে গিটার ধরিয়ে ভাবতে থাকে, তিশা কি আমাকে ক্ষমা করবে? ও ফিরিয়ে দিলেও বারবার যাব ওর কাছে। আমার দরকার ওদের, আমার ছেলেকে আমার চাই। মিথি ঘরে এসে দেখে সাদি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। মিথি পেছন থেকে গিয়ে বলে,
কি পাও এটা খেয়ে বুঝি না। সাদি ঘুরে সিগারেটটা ফেলে মিথিকে কাছে টেনে বলে, তেমন কিছুই না। সামিরা কই? মিথি, আর বলো না, ওকে এত বললাম আমাদের সাথে ঘুমোতে এলোই না, সে নাকি তার দাদির সাথে ঘুমাবে। সাদি, ভালোই, আমার মেয়ে আমার মতোই বুদ্ধি আছে। মিথি ভ্রু কুঁচকে বলে, মানে? সাদি, ও তো মানে বুঝতে হবে না এর। সাদি মিথিকে কোলে নিয়ে দোলনাতে বসে পড়ে। মিথি, আরে কি করছো তুমি? সাদি, দেখতেই তো পাচ্ছিস। মিথি, মিথি সাদিকে কোলে নিয়ে দোলনাতে বসে চাঁদ দেখছে। ঠিক তখনই মিথি বলে, আচ্ছা, সেদিন ব্রেন স্ট্রোক করে যদি আমার কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে? সাদি, ওই দিনের কথা মনে করতে চাই না। ওই দিন তোর কিছু হয়ে গেলে আমি নিজেও বাঁচতাম না, কারণ তোকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অতীত। সেদিন মিথির স্ট্রোকের পর সাদি থমকে যায়। ডাক্তার জানায় মিথিকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। এর মধ্যে জ্ঞান আসলে ভালো। এই 24 ঘন্টা সাদি শুধু মিথির প্রাণের ভিক্ষা চেয়েছে। লাস্ট আওয়ারে মিথির কিছুটা সেন্স আসে। ডাক্তার জানায় প্রপার কেয়ার মিথিকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। এরপর মিথি 2 সপ্তাহ হসপিটালে ছিল। সাদি একটা মুহূর্তের জন্য মিথিকে ছেড়ে যায়নি। পুরোপুরি সেন্স আসার পর মিথিকে দেখতে সবাই আসে। সবাই বেরিয়ে গেলে সাদি গিয়ে মিথির সামনে বসে। মিথি মাথা নিচু করে চোখের পানি ফেলতে ব্যস্ত। নীরবতা ভেঙে মিথি বলে, আমি জানি আমি ভুল করেছি, এই ভুলের ক্ষমা হয় না? আর সাদি মিথিকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, ভুল আমিও করেছি তোকে অবহেলা করে। তোর আজকের এই অবস্থা আমার জন্য। এরপর সাদি মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বলে, সরি মিথি পাখি, আর এমন হবে না। মিথিও জড়িয়ে ধরে বলে, আমিও সরি, আর আমি আর ভার্সিটি যাবই না, ঘরে থাকবো, তাই ভালো। সাদি মিথিকে ছেড়ে কপাল কুঁচকে বলে, ভার্সিটি যাবি না কেন? মিথি, ভার্সিটি গেলাম বলেই তো এত কিছু। সাদি, চুপ, ভার্সিটিও যাবি আর স্টাডিও কমপ্লিট করবি। মিথি মুখ ফুলিয়ে থাকে। সাদি মিথির একটু কাছে সরে এসে মিথির মুখে চুমু দেয়, তারপর আবারও জড়িয়ে ধরে। এর মধ্যে ঈশানের সাজার শুনানি হয়। রংপুরে সার্চ করে আয়মান চৌধুরীকেও ধরা হয়। আয়মান চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2 মাসের মাথায় মিথি সম্পূর্ণ সুস্থ। এই রকমই একদিন সাদি ছাদে সোফাতে বসে কাজ করছে ল্যাপটপে। হালকা ঠান্ডা বাতাস বইছে। এর মধ্যে মিথি এসে সব কিছু সরিয়ে সাদির কোলে বসে পড়ে। সাদি মুখ ঘুরিয়ে দেখে মিথির মুখ ফোলানো। সাদি হালকা হাতে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে, এমন মুখ ফোলানো কেন? মিথি, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে প্লিজ? সাদি, অবশ্যই নিয়ে যাব, বল কোথায় যাবি? মিথি, ওসব আমি জানি না, তুমি ঠিক করো। সাদি, আমাদের তো হানিমুন হয়নি, এই তালে চল হানিমুন সেরে আসি। মিথি, ধুর। সাদি, ধুর না, আমি হাতের কাজ সেরে রেডি হচ্ছি, আর দেখছি কোথায় যাওয়া যায়। মিথি কিছুটা চিন্তা করে বলল, ওকে। রাতে ফিরে সাদি জানায় যে তারা পরশুদিন চট্টগ্রাম যাবে। মিথি তো অনেক খুশি। পরদিন সাদি মিথি কিছু শপিং করতে বের হয়। রাতে মোটামুটি সব গুছিয়ে নেয় তারা। পরদিন সকালে তারা রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম পৌঁছে হোটেলে গিয়ে একটু রেস্ট নেয় তারা। পরের দিন সকালে মিথি উঠে দেখে সাদি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মিথিকে উঠতে দেখে বলল, গুড মর্নিং মিথি পাখি। মিথি, গুড মর্নিং। সাদি, দ্রুত উঠে রেডি হয়ে নে, বেরোবো আমরা। মিথি উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর বের হয়ে যায় তারা। প্রথমে যায় পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে। মিথি তো পানিতে দাঁড়িয়ে খানিক লাফালাফি করে নিল। সাদিও কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করে ফেলল। তারপর চট্টগ্রামের আরও কিছু জায়গা ঘুরে ফেরার সময় গিফট পেপারে মোড়া একটা বক্স দিল মিথির হাতে। তারপর হোটেলে ফিরে সাদি মিথিকে বলে বেরিয়ে যায়।
মিথি বক্সটা খুলে দেখে সাদা কালো মিশ্রণে জামদানি আর কিছু গয়না। মিথি মুচকি হেসে ফ্রেশ হতে যায়। বেশ ঘণ্টাখানেক পর সাদি রুমে এলো, এসে মিথিকে খুঁজতে লাগলো। হঠাৎ জানলার দিকে চোখ যেতেই সাদির চোখ আটকে গেল। সাদি জানলার দিকে তাকিয়ে দেখে মিথি তার উপহার দেওয়া শাড়িটা পরে দাঁড়িয়ে আছে। সাদি ধীর পায়ে এগিয়ে গিয়ে মিথিকে জড়িয়ে ধরল, বলল, তুই তো আজ আমাকে পাগল বানানোর প্ল্যান করেছিস মনে হচ্ছে। মিথি সাদির দিকে ঘুরে বলল, নতুন করে পাগল করার কি আছে, আপনি তো আগে থেকেই আমার পাগল। সাদি মুচকি হেসে বলল, কথা সত্য। এরপর মিথি সাদিকে জড়িয়ে ধরল। একে অপরকে আবিষ্কারের মাঝে কেটে গেল তাদের আরও কিছু সময়। মিথি সাদির বিয়ের 1 বছর পর মিথি কনসিভ করে। সেদিন সাদির খুশি যেন ছিল আসমান ছোঁয়া। কিন্তু দুর্ভাগ্যবশত 16 সপ্তাহে মিথির মিসক্যারেজ হয়। এতে মিথি ভেঙে পড়লেও সাদি ভেঙে পড়েনি। সাদি পুরো সময় মিথির পাশে ছিল। সাদির ভালোবাসাতে মিথি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। অবশেষে সাদি মিথির অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের বিয়ের 3 বছরের মাথায় মিথি আবারও কনসিভ করে। এবারও সাদি আগের বারের মতোই খুশি, তার সাথে কিছুটা ভয়ও ছিল। সাদি সাইমা আহমেদের যত্নে কেটে যায় 9 মাস। মিথির কোল জুড়ে আসে তাদের মেয়ে সামিরা। সেদিন তো সাদি পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করেছিল। আহমেদ বাড়ির প্রাণ সামিরা। অতঃপর 10 বছরের সাজা শেষ করে ঈশান বের হলে সাদি নিজে তাকে বাড়ি নিয়ে আসে। ঈশান নিজের কাজে অনুতপ্ত হয়ে আসতে চায়নি, কিন্তু সবার জোরাজুরিতে নাও করতে পারেনি। বর্তমান মিথি সাদির বুকে মাথা দিয়ে শুয়ে আছে। নীরবতায় আঘাত করে সাদি বলল, আচ্ছা, কাল তিশার সাথে একবার কথা বলা উচিত, কি বলিস? মিথি ভাইয়ার লাইফটা তো এমন ছন্নছাড়াভাবে চলতে পারে না। সাদি, কাল তুই, আমি আর মা যাব। মিথি, ওকে। ইভানবাবু কত বড় হয়ে গেছে, তাই না? সাদি, যদি ভুল না হয় তাহলে 14-15 বছরের হবে। মিথি, সাদি, সব আলোচনা হলো, এখন চল। মিথি, কোথায়? সাদি, বলবো না। এভাবে খুনসুটিতে তাদের আরও একটা রাত কাটে। পরের দিন তিশার বাড়িতে সবাই উপস্থিত হয়, কিন্তু তিশা অনড়, সে ঈশানের সাথে থাকবে না। ঈশান যা করেছে তার ক্ষমা হয় না। সবাই হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। এরপর অনেকগুলো দিন কাটে ঈশানের শুধু তিশার কাছে ক্ষমা চেয়ে। এরপর একদিন তিশাকে পার্কে ডাকে ঈশান, বলে শেষবারের মতো দেখা করতে। তিশা যথাসময়ে পার্কে এসে দেখে ঈশান বসে আছে। তিশা, কি বলবে বলো? ঈশান, এত তাড়া কিসের? তিশা, রাতের বাসে আমি চলে যাব, তাই তাড়া। ঈশান এবার তিশার হাত ধরে বলে, তিশা, প্লিজ মাফ করো আমায়, চলো না নতুন করে শুরু করি সব, অন্তত আমাদের বাচ্চার জন্য, প্লিজ। তিশার কোনো উত্তর না পেয়ে ঈশান পকেট থেকে একটা ছুরি বের করে তিশার হাত ছেড়ে নিজের বাঁ হাতের রগের ওপর ধরে বলল, ঠিক আছে তিশা, তুমি যখন ফিরবে না তখন আমার বাঁচার কোনো দরকার নেই, কারণ আমি আমার পরিবার চাই, তাছাড়া বাঁচতে পারবো না। তিশা ভয়ার্ত কণ্ঠে ঈশানকে বলে, প্লিজ ঈশান, ডোন্ট ডু দিস। ফেলো ছুরি। ঈশান, নো তিশা। ঈশান এবার যখনই ছুরি চালাতে যাবে তিশা দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরে। ঈশানও হালকা হাতে জড়িয়ে ধরে। তিশা এবার ঈশানের হাতের সামনে এনে বলে, হাত তো কেটে গেছে, হসপিটাল চলো। ঈশান একটু হেসে বলে, জাস্ট একটু চামড়া কেটেছে, এতে কিছু হবে না, গাড়িতে বসে ফার্স্ট এড করে নেব। এরপর তিশাকে বাড়িতে নামিয়ে ঈশান বাড়ি ফিরল। উদ্দেশ্য বাড়ির সবাইকে বলবে কাল তিশাকে নিয়ে আসতে। ঈশান এসে সাইমা আহমেদকে জড়িয়ে ধরে বলল, চাচিমণি, তিশা বাড়ি আসতে রাজি হয়েছে। সাইমা আহমেদ খুশি হয়ে বললেন, কি খুশির খবর? কালই যাব আমরা। সোহেল আহমেদ বাধা দিয়ে বলল, না বৌমা। সবাই ভ্রু কুঁচকে বলল, কেন? সোহেল,
ঈশান তিশার বিয়েতে আমরা কেউ উপস্থিত ছিলাম না, তাই আমি চাই ওদের আবার বিয়ে দিয়ে তাই তিশা নাতবউকে এ বাড়িতে আনতে। কি বলো সবাই? সাদি: গ্রেট আইডিয়া দাদুন। সোহেল: তাহলে চলো কাল কথা বলে ডেট ঠিক করি, তারপর শুভ বিবাহ। সবাই আনন্দ খুশিতে মেতে ওঠে। পরদিন আহমেদ বাড়ির সকলে তিশাদের বাড়িতে যায় প্রস্তাব নিয়ে। তিশার পরিবারও রাজি হয়। সবার সম্মতিতে 2 সপ্তাহ পরের তারিখ ঠিক হয়। এইটুকু সময়ে ইভান আর ঈশানকে সবাই দিতে চায়, কারণ সব কিছুর সাথে মানাতে ইভানের তো সময়ের প্রয়োজন। বিয়ের সব কিছু আয়োজনে 2 সপ্তাহ বেশ ভালোই কেটে যায় সবার। এর মধ্যে ঈশানের চেষ্টায় ইভানও সবার সাথে অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছে। বিয়ের দিন সবাই বরযাত্রী চলে যাচ্ছে, তাই সাদি মিথিকে বসিয়ে রেখেছে। কারণ হলো কালই জেনেছে সবাই মিথি আবারও কনসিভ করেছে। সবার আনন্দের মাত্রা 3 গুণ করতে এটাই যথেষ্ট ছিল। মিথি বিরক্ত হয়ে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি: অমন করে তাকাচ্ছিস কেন শুনি? মিথি গোমরা মুখ করে বলল, তা নয় তো কি, সবাই চলে গিয়েছে আর তুমি আমাকে ওদের সাথে যেতে দিলে না। সাদি: কারণ তুই আমার সাথে যাবি। মিথি: ওদের সাথে গেলে কি হতো? সাদি মিথির সামনে বসে হাতটা ধরে বললে, অনেক কিছু হতো। 2টো বাচ্চার মা হয়ে যাচ্ছিস, অথচ তোর বুদ্ধি এখনও হাঁটুতে। ওদের সাথে গেলে লাফালাফি করে চোট লাগিয়ে নিতিস আবার তখন। রিস্ক নিতে চাই না আমি। মিথি মুখ ফুলিয়ে রইল। সাদি মিথিকে জড়িয়ে ধরে টুপ করে মিথির ঠোঁটে চুমু দিয়ে বলল, রাগ করিস না প্লিজ। মিথিও হেসে দেয়। এরপর সাদি রেডি হয়ে তারপর মিথিকে নিয়ে বিয়েবাড়ি পৌঁছালো। খুবই আনন্দের সাথে কেটে গেল ঈশান তিশার বিয়ে। এখন তিশা বাসর ঘরে দাঁড়িয়ে আছে আর ঈশান তাকে জড়িয়ে ধরে আছে। ঈশান: আমার একটা ইচ্ছে আছে জানো? তিশা: কী ইচ্ছে? ঈশান: আমি ঠিক সামিরার মতো একটা ছোট্ট তিশা চাই। তিশা লজ্জা পেয়ে যায়। ঈশান তিশাকে কোলে নিয়ে তাদের নতুন জীবনের সূচনার পথে অগ্রসর হয়। আর সাদি মিথি আজও বসে আছে ছাদে রাখা দোলনাতে। একে অপরের সাথে কাটানো 11 বছরের বহু স্মৃতি তাদের মন জুড়ে। ভুল বোঝাবুঝি হলেও এত বছরে তাদের একে অপরের প্রতি ভালোবাসা একটুও কমেনি। তারা আজও একে অপরের জন্য একই অনুভূতি ব্যক্ত করতে ব্যস্ত। সমাপ্ত।